হ্যাঁ, এরপরে আজকের ভিডিওটাতে আমরা যেটা আলোচনা করব, যেটা আলোর প্রতিসরণ। তাহলে প্রতিফলনটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, আশা করছি সবাই বুঝতে পেরেছে। অবশ্যই কমেন্ট করবে, হুম, অবশ্যই জানাবে তোমরা সেটাতে। আর যেটা সবথেকে বড় কথা হচ্ছে প্রশ্নবিচিত্রা বা যার কাছে যেটা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আলোচনা করবে, অবশ্যই পরপর দেখে যেতে যে আমাদের পড়ানোর মধ্যে কোনগুলো আসছে কোনগুলো আসছে না, সেগুলো অবশ্যই খেয়াল করবে। যেটা যেটা ডাউট থাকছে অবশ্যই জানাবে। যাই হোক, আজকে আমরা যেটা আলোচনা করব, যেটা আলোর প্রতিসরণ। আগেরটাতে প্রতিফলন হয়েছে, এবার এটাতে প্রতিসরণ আলোচনা করছে। আলোর প্রতিসরণ খুব একটা কঠিন নয়, ভালো করে খেয়াল করবি। হ্যাঁ, আলোর প্রতিসরণ, এটাকে ইংলিশে বলে রিফ্রাকশন। রিফ্রাকশন। আলোর প্রতিসরণ কি, বা আলোর প্রতিসরণে আমরা কি পড়ব, কীভাবে প্রতিসরণ হবে, সেই সংক্রান্ত ঘটনাগুলো আমরা জানব। প্রতিসরণ হতে হলে একটা মাধ্যম দরকার হবে। কীরকম মাধ্যম হতে হবে? প্রতিসরণ সেই মাধ্যমের ক্ষেত্রে হবে যে মাধ্যমটা স্বচ্ছ এবং সমসত্ব। সে তাহলে স্বচ্ছ কি? প্রশ্ন আসছে না? স্বচ্ছটাকে আমরা কি পরিষ্কার দেখতে পাবো মাধ্যমটা। এখন প্রশ্ন, সমসত্ব কি? সমসত্ব মানে আমরা যে মাধ্যমটা নিয়েছি সেই মাধ্যমের পুরো অংশ জুড়ে তার যদি ঘনত্ব সমান থাকে, সেই মাধ্যমকে আমরা কি বলবো? সেই মাধ্যমকে আমরা বলছি সমসত্ব মাধ্যম। মানে তার প্রত্যেকটা পয়েন্টেই মাধ্যমের ঘনত্ব একই থাকবে, ঠিক না? তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলছি যে সমসত্ব মাধ্যম। সেই মাধ্যমকে বলবো কি? সমসত্ব মাধ্যম। তাহলে স্বচ্ছ মাধ্যম এবং সমসত্ব মাধ্যম। আরেকটা কথা বলে রাখি, এই মাধ্যমটা স্বচ্ছ সমসত্ব মাধ্যম হবে, এবং এদের তড়িৎ পরিবাহিতা খুব একটা বেশি হবে না। পরিবাহীর মধ্য দিয়ে আলোর প্রতিসরণটা সেভাবে ব্যাখ্যা সম্ভব নয়, কেন পরিবাহী, সমস্ত পরিবাহী তো স্বচ্ছ সমসত্ব হবে না। তাহলে কেমন হতে হবে? স্বচ্ছ হতে হবে, সমসত্ব হতে হবে, অন্তরক হবে। কথা পরিষ্কার? এই ধরনের মাধ্যমের ক্ষেত্রে আলোর প্রতিসরণ সম্ভব। কথা পরিষ্কার না? কঠিন লাগছে? ভালো করে খেয়াল করবি। হ্যাঁ, তাহলে আমরা স্বচ্ছ সমসত্ব মাধ্যম নিব আলোর প্রতিসরণের ক্ষেত্রে। স্বচ্ছ স্বচ্ছ ও সমসত্ব মাধ্যম, এই মাধ্যম থাকতে হবে। বুঝতে পারলি? তাহলে কি মাধ্যম হতে হবে? স্বচ্ছ এবং সমসত্ব মাধ্যম হতে হবে। যদি এই মাধ্যম হয় তাহলে এতে আলোর প্রতিসরণ সম্ভব। এবারে আমরা মাধ্যম হিসাবে নিচ্ছি যে আলোকীয় ঘনমাধ্যম, এটাতে নিচ্ছি ধরো লঘু মাধ্যম, আর এটা নিচ্ছি ঘনমাধ্যম। আর এটাতে করছি কি? ঘনমাধ্যম। এটা থেকে বলছি লঘু মাধ্যম। ক্লিয়ার হয়েছে? তাহলে যখন লঘু থেকে ঘনমাধ্যমে আলো আসবে, আলোটা জাস্ট এইভাবে পড়ছে, এই দিকে বাঁকছে। এখানে কি হবে? আলোটা এইদিকে আসছে, যে পড়ে এই দিকে বেঁকে যাচ্ছে। তাহলে যদি আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে আসে, অভিলম্বের দিকে আসছে, আর ঘন থেকে লঘু মাধ্যমে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যায়, এখান থেকে দূরে সরছে। তাহলে এই কারণে এখানে আপতন কোণের মান যা হবে প্রতিসরণ মান কমবে, এখানে আপতন কোণের মান যা হবে প্রতিসরণ মান কিন্তু বাড়বে। এখন প্রশ্ন কি হচ্ছে যে স্যার এখানে অভিলম্বের দিকে সরছে কেন? ঠিক না? প্রশ্ন জন্মাচ্ছে যে স্যার এটা অভিলম্বের দিকে সরবে কেন, বা এটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে কেন? তাহলে আলো কি? আলো তো সরলরেখায় চলছে। সামনে যে বাধা পড়ছে, বাধা পড়লে কি করবে? সে সবসময় বাঁকার চেষ্টা করবে। ধরো আমি সামনে একটা বাধা পেলাম, আমি এখানে এগেলে আমার সামনে ক্যামেরা আছে, ক্যামেরায় গিয়ে বাধা পেলাম, তাহলে আমাকে তার রাস্তা, তারপরে কি আমাকে বাঁকতে হবে তার পাশে, যদি আমাকে ফ্রিভাবে মুভ করতে হয়। কথা পরিষ্কার? তাহলে কি করবে? তাহলে যদি এর থেকে এই মাধ্যমের থেকে এই মাধ্যমের ঘনত্ব বাড়ে, তাহলে এখানে কি মাধ্যমের কণাগুলোর ঘনত্ব ক্রমাগত এর থেকে অনেকটা বেশি এবং সমসত্ব মাধ্যম। তাহলে কী হবে? সে অ্যাকচুয়ালি যেতইভাবে, কিন্তু ধাক্কা পেয়ে সে যাবে এক শর্টেজ ডিস্টেন্স, কারণ যেহেতু ঘনত্ব বেশি মাধ্যমের, সেই কারণে সে কী করবে? অবিলম্বের দিকে চলে আসবে। এখানে কি হচ্ছে? এর থেকে মাধ্যমের ঘনত্ব কমে যাচ্ছে, মানে এখানে কণাগুলো, এখানে ধরো যদি গ্যাপ, প্রত্যেকটা কণার গ্যাপ যদি এতটা কম হয়,
এখানে দেখা যাচ্ছে এই গ্যাপটা এতটা, যেহেতু তাদের ঘনত্বটা কম, ঠিক না? তাদের ঘনত্বটা কী হচ্ছে, কম হচ্ছে। ভালো করে বোঝো। এবারে ঘটনা কী হচ্ছে, যখনই সে দূরে চলে যাবে, তাহলে কী হবে, সে যখন এই কণা থেকে এই কণা যাবে, তাহলে কি প্রথমে এখানে আপতিত হলো, দেখি এই কণা, তারপরে তার দূরের কণাটাই খেয়াল করবে সবসময়, কারণ তার কাছাকাছি তো তেমন কণা থাকছে না, ঘনত্ব কমে যাচ্ছে। সেই কারণে এরা কী হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। কথা বুঝে গেছে না? মাথায় রাখবে এটা। এইবারে এখানে আমরা দুখানা সূত্র ড্র করতে পারি, আলোর প্রতিসরণের সূত্রাবলী। আলোর প্রতিসরণের সূত্রাবলী আমি এইখানে একটা ছবিতেই বুঝিয়ে দিচ্ছি। কি, আপতিত রশ্মি, এটাকে নাম দাও এ, এটা ও, এটাকে বি নাম দাও, এটা এক্স ওয়াই, এটা সাপোজ ধরো এম এন, একেও ঠিক একই নাম দাও, এটা এক্স ও ওয়াই, এটাকে নাম দাও এ বি, এটাকে নাম দাও এম এন, রাইট? এবারে কি করে বলবো এটা, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আগেরটা কি বলেছিলাম, আগেরটা বলেছিলাম প্রতিফলিত রশ্মি, তাই না? তাহলে কি হবে না, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। পরিষ্কার না? বোঝা যায়নি? বোঝা গেছে আশা করছি। তাহলে কি করে বলবো, তাহলে এইভাবে বলবো যে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন বিন্দুতে, এটাকে প্রতিসারক তল বলে, কেউ আবার বিভেদ তল বলতে পারে। তাহলে দুই মাধ্যম বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। অথবা কী হবে, বলবো যে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। রাইট? বোঝা গেছে আশা করছি? অবশ্যই এটা চেষ্টা করবে। আমি যতটা সাধ্য চেষ্টা করছি যাতে সহজভাবে বোঝানো যায়। এটা গেল প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি বলছে, এই ওয়ার্ডটা লিখতেই হবে। এটা কি লিখবো না, দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন, আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, বুঝলি, সর্বদা ধ্রুবক হয়। তাহলে কি হলো, এই কথাটা উল্লেখ করতে হবে, দুটি নির্দিষ্ট মাধ্যম উল্লেখ করতে হবে, একটি নির্দিষ্ট বর্ণের আলো নিতে হবে না। তাহলে কি হলো এটা না, দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, বুঝছো? তা কি হবে, আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক। কত সুন্দর! দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, এই দুটো লাইন কিন্তু লিখতে হবে। এবারে তাহলে কি হলো এটা ঘটনাটা, তাহলে কি হলো এটা দেখো ভালো করে, খাতা পেন নিয়ে অবশ্যই বসবি, অবশ্যই সেটাকে তুলবি ভালো করে। এগুলো বুঝে নিলাম, খাতায় নোট করলাম না, তাহলে ওর কোনো মানে হয় না। মানে বারবার ভিডিও দেখতে হবে, টাইম ওয়েস্ট হবে। একবার দেখে নিয়ে তাকে যদি কোনো সমস্যা থাকে তখন পজ করে তাকে দেখো, লেখো, ঠিক আছে, কিন্তু খাতায় নোট করে নেবে। তাহলে এটা কত হবে, এর গাণিতিক রূপ, তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু কত হলো, মিউ। তাই তো, ম্যাও বলবি না আবার, এটাকে বলে মিউ। মানে এটাকে বলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। বুঝলি, এটাকে বলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এটা উপাদানের উপর নির্ভরশীল, বুঝলি, আর উষ্ণতার উপর নির্ভরশীল। উষ্ণতা কোনো মাধ্যমে যদি উষ্ণতা বাড়িয়ে দিস তার প্রতিসরাঙ্কের পরিবর্তন ঘটে যাবে।
বুঝতে পেরেছিস? এটা মাথায় রাখবি। তাহলে ক্লাস 10-এ তো প্রথমের দিকটাতে আমরা তো এটা আলোটা পুরো ফার্স্ট সেমিস্টার যেহেতু পড়ছি, তাহলে সাইন কস তো পড়া নেই। সাইন কস তো তখন আমাদের মোটামুটি ম্যাথমেটিক্সে পড়া হয়নি। আমরা সাইন কস মনে রাখার একটা পদ্ধতি বলে দিচ্ছি। সাইন কস বলতে তোরা অনেকে উইকিপিডিয়া বা গুগলে সার্চ করলে পেয়ে যাবি, আমি সেখান থেকেই একটা বলে দিচ্ছি। আমি যদিও পুরোটা আঁকতে পারবো না, তাও আমার হাতের একটা ছবি এখানে ড্র করছে, তোরা খেয়াল করবি। জানিস যদিও তোরা, তাও আমি জাস্ট যদি না জানা থাকে, যারা ভুলে যাচ্ছ তাদের জন্য এটাই বলে দিচ্ছি। এরকম ড্র করে দিবে, হাতের আঙুলকে ড্র করে দিবে। এইটাকে নাম দিয়ে দিবে, এটা 0, এটাকে নাম দিবে 1, এটা 2, এটা 3, এটা 4। এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? এই মানগুলো আমাদের সাইনটা শুধু লাগবে বলে এখানে আমি শুধু সাইনটা করে দিচ্ছি, যার মনে থাকছে না সে এইভাবে মনে রাখতে পারো। তাহলে সাইন 0 ডিগ্রি কত হবে না, কি লিখবো না, সাইন থিটা, আগে 0টা পরে আছি, থিটা সমান 2/√ওভার আঙুলের সংখ্যা, আঙুলের সংখ্যা। এই কোটি এগুলো সোজা কি না কো? এগুলো অবশ্যই সোজা। সাইন থিটা ইকুয়াল কত হবে, √ওভার আঙুলের সংখ্যা বাই 2। তাহলে এখানে খেয়াল কর, সাইন 0 ডিগ্রি যখন এটা সাইন 0 ডিগ্রি বলছিস, তার কত হবে, তাহলে 0/2, তাহলে √ওভার 0/2 মানে কত হবে, 0 না, আমি একটা করে দিলাম। তাহলে বল সাইন 45 কত হবে, সাইন 45টা আমি করছি, তাহলে সাইন 45 সমান √2/2 মানে কত হবে, তাহলে 1/√2। দেখ কত সহজে এটা আমরা মনে রেখে দিতে পারবো। হ্যাঁ, কেন করলাম, এইখানেটা লাগবে, সাইনের মানগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এইটা খাতায় সুন্দর করে নোট করো। বাকি মানগুলো আমি লিখে দিচ্ছি, তবে পুরোটা ক্যালকুলেশন করছি না। সাইন 30 এটা হবে হাফ, সাইন 60 এটা হবে কত বলতো, √3/2, আর সাইন কত রে, সাইন 90 সমান হবে 1। বুঝতে পেরেছিস? এটা আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, এইবারে এইখানে একটা কথা বলবো যে স্যার এটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক কেন বলা হলো। আপেক্ষিক প্রতিসরাঙ্কের কারণ হচ্ছে, ধর এইখানে যদি আমরা একটা মাধ্যম ড্র করি, ধরো সাপোজ এটাকে ধর লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম, এবার আলোটা এইভাবে এসে পড়লো, এবার হচ্ছে অবিলম্বের দিকে চলে আসছে। এবার এটা একটা মাধ্যম নিয়েছি, এটা একটা মাধ্যম নিয়েছি, মানে পড়বো কীভাবে, তাহলে এই মিউ হচ্ছে এই লঘু মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। যদি আমরা এটাকে মাধ্যম এ বলি, একে যদি মাধ্যম বি বলি, তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। পড়বো কীরকম, কীভাবে পড়বো না, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণকে বলবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক, যদি সেটা বায়ু মাধ্যম না হয়। বোঝা গেছে? তাহলে কি বলবো না, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের কি বলবো, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণ। তাহলে এটাকে ওই যে এইভাবে লিখি, সাপোজ এই মাধ্যমকে এ বলছি, এই মাধ্যমকে বি বলছি, তাহলে লিখছি এটা এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের কি বলবো, প্রতিসরাঙ্ক। এটাকে লিখবো কি করে, এ মিউ বি। পড়বো কিভাবে, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এই যে লিখেছি মিউ, অ্যাকচুয়ালি এটা একটা মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যমের প্রতিসরাঙ্ক বলছে। তার মানে এ মিউ বি ইকুয়াল টু, ভাঙলে কি হবে, মিউ বি বাই মিউ এ, মানে বি দিয়ে এখানে শেষ করেছি, এখানে বি দিয়ে শুরু করব। তাহলে এ মিউ বি ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ। এটা হয়ে গেল কত, এ মিউ বি বাই হচ্ছে মিউ এ। তাহলে স্যার যদি আপেক্ষিক প্রতিসরাঙ্ক এটা হয়, আরেকটা টার্ম হয় পরম প্রতিসরাঙ্ক। তাহলে পরম প্রতিসরাঙ্ক কী হবে, তাহলে পরম প্রতিসরাঙ্ক যেটা হবে মনে রাখবি, সেটা হচ্ছে বায়ু মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক। বায়ু মাধ্যম থাকতে, বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরণকে, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে
পরম প্রতিসরাঙ্ক বলে। পরম প্রতিসরাঙ্ক, বুঝতে পারলি? এটাকে কি বলে? পরম প্রতিসরাঙ্ক বলে। তাহলে পরম প্রতিসরাঙ্ক কাকে বলবো? না বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরণ। বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরণকে আমরা কি বলবো? পরম প্রতিসরাঙ্ক। ক্লাস বোরিং লাগছে নাকি? কোনো বোরিং লাগার কোনো প্রশ্ন নেই। যেহেতু আমরা অনলাইনে পড়াচ্ছি সেখানে মনে হতে পারে যেটা বোরিং লাগছে, কিন্তু না, খেয়াল করবে, একটু পড়াটাকে মন দিয়ে শুনবে, দেখবে ক্লিয়ারলি বোঝা যাবে, সুন্দর করে সহজ ভাষায় এটা বোঝা যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে পরম প্রতিসরাঙ্ক তাহলে কী হলো? না বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরণ। বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলবো পরম প্রতিসরাঙ্ক। তাহলে স্যার বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক নিশ্চয়ই আছে, অবশ্যই। বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা ধরবো কত? 1। কথা পরিষ্কার? বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ককে 1 হবে, সেইখানে কোনো সংখ্যা বাই 1 মানে সেই সংখ্যাটাই চলে আসবে। তার মানে এইখানে একটা ঘটনা করা যেতে পারে, আমরা একটা জিনিস আলোচনা করতে পারি এখানে, যে স্যার তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্কের মধ্যে কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে, সেইটা খেয়াল করো যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক কী। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। বুঝতে পারলি? তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক কীরকম হবে? তাহলে স্যার আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি? না আপেক্ষিক প্রতিসরাঙ্ক হচ্ছে কোনো মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক, মানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। তা লিখছি কীভাবে? না মিউ বি বাই মিউ এ, ঠিক না? একদম বোঝা গেছে না বোঝা যায়নি? কী লিখবো? না মিউ বি বাই মিউ এ মিউ বি মানে হচ্ছে মিউ বি বাই মিউ এ। তার মানে খেয়াল করো, এটা যদি আমি একটা মাধ্যম নিচ্ছি, এ ও বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক হচ্ছে কত? এ মিউ বি। তাহলে এ মিউ বি মানে কত হবে? তাহলে এ মিউ বি ইকুয়াল টু মিউ বি বাই হচ্ছে মিউ এ। তার মানে বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বাই এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বুঝতে পারলি? বোঝা গেছে না বোঝা যায়নি? তাহলে এ মাধ্যমে, তাহলে এখান থেকে কি বুঝলাম? এ মিউ বি কথার অর্থ মিউ বি বাই মিউ এ, তাহলে বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বাই এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। আমি ধরো বললাম কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, ঠিক না? মানে 3/2। তা যদি পরীক্ষায় প্রশ্ন, ধরো আমি জিজ্ঞাসা করলাম, পরীক্ষায় নয়, আমি জিজ্ঞাসা করলাম যে তাহলে স্যার কাচের পরম প্রতিসরাঙ্ক কত হবে? তাহলে সেই 1.5। কেন? না সেটা বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। যেটাই বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক সেটাই হচ্ছে ওর পরম প্রতিসরাঙ্ক। বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে ওই মাধ্যমের কী হবে? ওই মাধ্যমে সেটা পরম প্রতিসরাঙ্ক। তাহলে বাকিটা বোঝা গেছে আশা করছি। আমি একটা প্রশ্ন দিচ্ছি এখানে, একটা প্রশ্ন, নিচেরটা মুছে দিই। আমি একটা প্রশ্ন দিচ্ছি যে কাচের প্রতিসরাঙ্ক হচ্ছে ধরো 3/2 এবং জলের প্রতিসরাঙ্ক কত হবে? এটা যদি জানো নেই, মনে রাখার দরকার নেই, দেওয়া থাকবে। জলের প্রতিসরাঙ্ক 4/3 হলে জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত? এইটা প্রশ্ন করেছে না? তাহলে কাচের প্রতিসরাঙ্ক মানে কত হবে? মিউজি। তাহলে মিউজি সমান কত হবে? 3/2। জলের প্রতিসরাঙ্ক কত হবে? মিউ ডব্লিউ। এটা সমান কত হবে? 4/3। বলেছে কি জলের সাপেক্ষে কাঁচ, জলকে ইংলিশে কি বলবো? ওয়াটার। তাহলে ডব্লিউ, এটা বলবো মিউ, এটা কাঁচ,
কাজ কত হবে জি। তাহলে এখানে কীভাবে লিখবো, মিউ জি বাই হবে মিউ ডব্লিউ। তাহলে মিউজ বাই মিউ ডব্লিউ মানে এখানে কত, তাহলে মিউজির ভ্যালু কত আছে 3/2, মিউ ডব্লিউ মানে কত আছে 3/4, তাহলে কত হবে 9/8। তার মানে ডব্লিউ মিউ জি মানে কত হয়ে গেল এটা 9/8। তাহলে এখান থেকে তো একটা জিনিস উপলব্ধি করা গেছে, আমরা যদি আগে ছেড়ে গেছি প্রতিসরাঙ্কে তাহলে কোনো একক হবে না। কেন, আমরা ক্লাস 9-এ পড়েছি, 9-এ হয়তো এটা পড়া হয়নি, হায়ার ক্লাসে গেলেও পড়বে যে অল ট্রিগোনোমেট্রিক ফাংশন আর ডাইমেনশনলেস ইউনিটলেস। না বাংলায় কী হবে, সমস্ত ত্রিকোণমিতিক যে ফাংশন, সাইন ফাংশন হোক কস ফাংশন, যেগুলো যেগুলো রয়েছে ক্লাস 10 উঠে পড়ছো, সাইন কস ট্যান কট সেক কোসেক, এতে কিন্তু কারোর মাত্রা নেই, এককও নেই। কোণের তো কোণের একটা একক হয়, কিন্তু যখন তার সাইন ফাংশন চাপিয়ে দিচ্ছ তার কিন্তু কোনো একক নেই বা মাত্রা নেই। তাহলে এটার জন্য সময়িত রাশি অনুপাত হয়ে যাচ্ছে, আবার তা সেদিক দিয়ে বলা যেতে পারে যেহেতু দুটো সময়িত রাশি অনুপাত হয়ে যাচ্ছে, তাহলে এখানে কী হবে, তার কোনো মাত্রা বা একক কিছু থাকবে না। তাহলে এটা মাত্রাহীন ভৌত রাশি, কিন্তু মনে রাখবে উপাদানের উপর নির্ভরশীল। উষ্ণতা পরিবর্তন করলে প্রতিসরাঙ্কেরও পরিবর্তন হবে। বুঝতে পারছি আশা করছি, হ্যাঁ একদম সুন্দর করে লিখবে খাতায়, নাহলে আরও মুশকিল হবে। এটা একবার দেখে নিলে যে হয়ে যাবে তা নয়, খাতায় লেখা থাকলে একবার দেখে নেওয়ার পরে খাতায় ভালো করে নোট ডাউন করলে, সুন্দর করে গুছিয়ে লিখে নিলে, বাড়িতে বসে সুন্দর করে নোট ডাউন করলে পরীক্ষার সময় কোনো হেডেক থাকবে না। এমন এটাকে সুন্দর করে রেডি করে দিচ্ছি, বাড়িতে বসে দেখবে, বারবার অসুবিধা থাকলে লিখবে, লিখে ফেললে কী হবে, একবার লেখা হলো, বাড়িতে ভিডিও বন্ধ করে দিয়ে একবার পড়ে নেবে, মুখস্থ হয়ে যাবে পড়া, কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ এত সুন্দর একদম ভালো করে লিখবে, হ্যাঁ অবশ্যই। এবারে যেটা আমরা বলতে চাইছি যে এই যে মিউ এর মান একটা অন্য ফরম্যাট থেকেও আসে, বুঝলি? কীরকম অন্য ফরম্যাট থেকে আসবে স্যার? মিউ অ্যাকচুয়ালি যে সাইন আই বাই সাইন আর হচ্ছে, এটা কী করে বুঝবো? আচ্ছা, আমরা এটা কী করছি, ধরো একটা বৃত্ত আঁকছি। ও স্যার বৃত্ত আঁকছেন কেন আবার? দেখো দিলে বুঝতে পারবে। আমি বৃত্তটা কিরকম করে রোল করে দিলাম, এটা আবার চাপাইতে হচ্ছে, এটা এইদিকে করে যাচ্ছে। ধরো এটা ধরো আমি কোনো একটা মাধ্যম ধরেছি, এটাকে ধরছি ধরো মাধ্যম এ, একে বলছি মাধ্যম বি। এবার এখানে একটা আপতন কোণ হচ্ছে আই, এখানে প্রতিসরণ কোণ হচ্ছে আর, রাইট? মাধ্যমটা আলাদা, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ এ, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ এ, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ বি। তাহলে বাবু এটা দেখতো, এটা বোঝা যাচ্ছে কিনা, আমি এইখান থেকে একটা লম্ব টেনে দিচ্ছি এর উপরে এখান থেকে একটা লম্ব টানছি। তাহলে একে বলছি এ, একে বলছি ও, একে বলছি বি, একে বলছি এম, একে বলছি ধরো এন, রাইট? লাগবে না আমার মোটামুটি এটা। এইখানে ত্রিভুজ এ ও এম থেকে পাই, তাহলে স্যার কী পাবো, এ ও এম থেকে কী পাওয়া যাবে না, এখান থেকে আমরা সাইন আই বার করছি। সাইন আই সমান, যদিও মনে নেই, যদি মনে থাকে অসুবিধা নেই, তাহলে কী হবে, সাইন আই সমান লম্ব বাই অতিভুজ। লম্বটা কোনটা, এ এম, তাহলে এ এম বাই কত হবে এ ও। আবার ত্রিভুজ বিও এন থেকে পাই, তাহলে বিও এন থেকে পাই, তাহলে বিও এন থেকে কী পাওয়া যাবে, সাইন আর। তাহলে সাইন আর সমান কত হবে, সাইন আর সমান হবে এন বি বাই হবে কত ও বি। আচ্ছা, তাহলে সাইন আই বাই কত করবো, সাইন আর। সাইন আই কত আছে, সাইন আর আছে এ এম বাই এ ও, এটা কত হবে এন বি বাই হবে কত ও বি। আচ্ছা দেখ তোর বাবু, এখানে দেখ, এখানে এ ও আর ও বিটা একই না, কেন এটা বৃত্ত যদি হয় এখান থেকে যদি ব্যাসার্ধ হয়ে যাবে, এটাও ব্যাসার্ধ হয়ে যাবে, পাশে লিখে দাও টুক করে, তাহলে এ ও ইকুয়াল টু ও বি লিখে দাও। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে কী প্রমাণ করা গেল না, এ এম ভাই এটা কত হলো এন বি। এ মানে কোনটা গো, হাই ডিস্টেন্সটা, এখানে কোনটা গো এই ডিস্টেন্সটা। আচ্ছা একে টি দিয়ে ভাগ করে দিই, উভয় পক্ষে টি দিয়ে ভাগ করে দিচ্ছে, যেন মনে হচ্ছে এই দূরত্ব যা হবে এখানে দূরত্বটা কমে গেছে। সেই কারণে আমরা লিখতে পারি দূরত্ব বাই সময়কে বেগ লিখতে পারি, একে লিখলাম v1, একে লিখছি v2। তখনই এটা আমরা লিখব না যে v1 বাই v2, তাহলে এটাকে আমরা বলছি কি কত
ওয়ান মিউ টু, যেহেতু এটা কি ওয়ান মিউ টু, এটাকে ওয়ান না করে এটাকে এ করো, এ, এটা করছি বি, ঠিক না? তাহলে এটা কী লিখবো, কোথায় শেষ করেছি, তাহলে এটা বি, এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে, তাহলে এটা তাহলে ভুল লেখা হয়েছে না, দাঁড়াও একটু আমি দেখে নিই, চেক করে নিই, এম বাই টি এন বি বাই টি, হ্যাঁ এটা আছে ভি এ বাই ভিবি, তাহলে এটা উল্টাবে না, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে এটাকে হয়ে যাচ্ছে কত, তাহলে সাইন আই বাই সাইন আর, বুঝলি, সমান কত হচ্ছে, ভি এ বাই ভিবি ইকুয়াল টু আসছে এ মিউ বি। আবার এ মিউ বি মানে কি না, মিউ বি বাই মিউ এ, বুঝতে পারলি না? তার মানে এ মিউ বি থেকে, খুব ইন্টারেস্টিং ফেনোমেনা কিন্তু এটা, তাহলে এ মিউ বি থেকে আর একটা কনসেপ্ট পেলাম কি, যে দুটো বেগের অনুপাত। স্যার সম্পর্ক কীরকম, দেখো এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই সম্পর্কটা কী হয়েছে, হ্যাঁ কত সুন্দর দেখে গেলে, ব্যস্তানুপাতিক সম্পর্ক না এটা, তাহলে কত হবে, তাহলে ভি এ বাই ভিবি এগুলো কত, যে মিউ বি বাই মিউ এ। তার মানে এখান থেকে একটা সম্পর্ক করে ফেললাম যে প্রতিসরাঙ্কের সঙ্গে বেগের যে সম্পর্ক রয়েছে সেটা ভালো নয়, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে একটা বাড়লে একটা কমবে। ভালো সম্পর্ক কী করে বলবো, কারোর ভালো থাকলে কারোর যদি খারাপ লাগে তাহলে এটা তার ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো তাহলে যদি কারো ভালো লাগলে যদি ভালো লাগে তাহলে কি বলে সমানুপাতিক। তুমি ক্লাসে ভালো রেজাল্ট করেছো, তা তোমার বন্ধু তোমার যদি ভালোভাবে আচরণ করে তোমার সঙ্গে, তাহলে সে তোমার ভালো চায়, মানে তার সঙ্গে তোমার সরল সম্পর্ক, মানে সুন্দর সম্পর্ক আছে। আর যদি তুমি ভালো রেজাল্ট করেছো কিন্তু আরও যেন কষ্ট হচ্ছে, বলছে এটা ভালো রেজাল্ট করে দিয়েছে, তখন কী হবে, তাহলে তো ব্যস্ত সম্পর্ক, তুমি যা চাইছো তার বিপরীত চাইছে, ঠিক না? ঠিক ঠিক ঠিক, ওকে। তাহলে এখান থেকে কী প্রমাণ করা গেল, তাহলে মিউ সঙ্গে বেগ কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে মিউ ইজ প্রপোর্শনাল কত হবে, 1/v। তাহলে যদি বায়ু মাধ্যমের সাপেক্ষে করি না, তাহলে কী হবে বাবু এটা, তাহলে ধরো এ মিউ বি, ধরো বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক চাইছে, তাহলে যদি আমরা পরম প্রতিসরাঙ্ক লিখি, এইভাবে লিখবো, তাহলে দেখ পরম প্রতিসরাঙ্ক সমান, যদি মিউ লিখি না, মিউ যদি লিখি তাহলে এইভাবে বলবো, বুঝলি, যে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কোনো মাধ্যমে, বুঝলি, কোনো মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কী হবে রে, কোনো মাধ্যমে আলোর বেগ, তখন সেটা কী হবে, পরম প্রতিসরাঙ্ক। তাহলে পরম প্রতিসরাঙ্কের ডেফিনেশনটা কী হলো, বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বা শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কোনো মাধ্যমে আলোর বেগ। কনসেপ্টটা উল্টো না? হ্যাঁ, তাহলে এখান থেকে কী বোঝা গেল না, যেহেতু প্রতিসরাঙ্ক বেগ পরস্পর ব্যস্তানুপাতিক, তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ কত, এটাকে আচ্ছা এটাকে সি দ্বারা ডিফাইন করে দিলাম, একে ভি দ্বারা ডিফাইন করে দিলাম, তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ কত আগে তো বলে দিয়েছি, 3×10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে উপরের মানটা কি ধ্রুবক পথ, এটা ধ্রুবক, সব মাধ্যমের ক্ষেত্রে এটা একই থাকবে। এবারে এখানে তাহলে কি প্রমাণ করা যাচ্ছে, তাহলে মিউ ইকুয়াল টু আমরা লিখছি সি বাই ভি, তাহলে দেখতে বাবু এটা লেখা যাবে কি না, এন ল্যামডা জিরো বাই এন ইন্টু ল্যামডা। কেন, এর আগের ক্লাসে পড়েছি তো, কী পড়েছি এর আগের ক্লাসে, যে ভি ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে যদি ভি ইকুয়াল টু এন ল্যামডা পড়ে থাকি, তাহলে খেয়াল কর, তাহলে আমরা এখানে লিখে দিয়েছি ভি ইকুয়াল টু এন ল্যামডা জিরো, এটা এন ল্যামডা, ঠিক না? বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, খেয়াল করবি, হ্যাঁ। তাহলে এখানে কত, আমি প্রতিসরাঙ্কটা কেটে দিলাম, প্রতিসরাঙ্ক কাটলাম, তাহলে এখন কী হবে, ল্যামডা জিরো বাই ল্যামডা। আবার এটা ভিডিও করার পরে কিছুদিন পরে কয়েকদিন পর দেখা যায় কমেন্ট বক্সে লিখছে যে স্যার কম্পাঙ্ককে আপনি কেটে দিলেন, তরঙ্গদৈর্ঘ্য কাটলেন না কেন? তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি হলো না, আলোর প্রতিসরণে কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে, সেই কারণে দেখবি আমরা কম্পাঙ্কটাকে কেটে দিয়েছি। আর এখানে ছোটো ছোটো মেঘ করে দাও, বুঝলে, সুন্দর করে মেঘ, হ্যাঁ, যদিও ভালো হয়নি, তোরা ভালো করে আঁকবি, যে লিখে দিবে আলোর প্রতিসরণে, বুঝলি, কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে, কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে, বুঝতে পেরেছিস? তাহলে কী হবে, তাহলে মনে রাখবি এটা, যে আলোর প্রতিসরণে কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে, কী হবে,
কম্পাঙ্ক কী হবে? কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে। তাহলে এখান থেকে আমরা এটা প্রমাণ করলাম মিউ ইকুয়াল কত হবে? ল্যামডা 0/λ। তাহলে ল্যামডার সঙ্গে তাহলে এটা তো ধ্রুবক, কারণ বায়ু মাধ্যমের ক্ষেত্রে এটা পরিবর্তনশীল হবে না, যদি সি একই আছে, ঠিক না? তার মানে এখান থেকে প্রমাণ করা গেল যে মিউ ইজ প্রপোর্শনাল টু 1/v ইজ প্রপোর্শনাল টু 1/λ। ঠিক? হ্যাঁ, এইটুকু মাথায় রাখবি। হ্যাঁ, আমরা এর উপরে কিছু কিছু অঙ্ক করাবো, একটু জাস্ট এগিয়ে দিয়ে দিলে অঙ্ক 2-1টা অঙ্ক করালে এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, মন দিয়ে ভিডিওটা দেখবে এবং নোট করবে, বুঝতে পারছো? আচ্ছা, এবারে আমরা বলছি এইভাবে, দেখো যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার ও বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ভি এবং লাল ও বেগুনি আলোর প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ আর ও মিউ ভি হলে দেখাও যে মিউ আর লেস দ্যান মিউ ভি। বুঝলি? মিউ আর আমি লিখছি বারবার, সেটা সময়টা যাচ্ছে, কোনো প্রবলেম নেই, নোট করবে। তাহলে মিউ আর ইকুয়াল টু কত হবে? তাহলে মিউ আর ইকুয়াল টু আমরা লিখতে পারি স্যার ল্যামডা 0/λ। মিউ ভি কি লিখবো? মিউ ভি সমান ল্যামডা 0/λ ভি। তাহলে এখান থেকে কি লিখলাম? তাহলে ল্যামডা 0 ইকুয়াল টু কত? মিউ আর ল্যামডা আর ল্যামডা, এখানে ল্যামডা 0 সমান কত হবে? মিউ আর মিউ ভি ল্যামডা ভি, রাইট? তাহলে এখানে কি লিখছি? তাহলে মিউ আর ল্যামডা আর ইকুয়াল টু মিউ ভি ল্যামডা ভি। আবার 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 কি হবে? ল্যামডা আর গ্রেটার দেন ল্যামডা ভি। তাহলে এখানে কি লিখবো? মিউ আর লেস দেন মিউ ভি। কত সুন্দর, কত সুন্দর। আমরা কি করলাম? প্রণাম করে এই প্রণাম নয়, কি করবো? এটাকে প্রমাণ করলাম। এটাকে কি করবো? এটাকে প্রমাণ করলাম। এটা প্রমাণিত। কেউ আর প্রণাম লিখবি না? আচ্ছা, প্রমাণ। ওকে, চল নেক্সট। কি বলছে? যে প্রতিসরাঙ্কের মান কখনো 1-এর থেকে বেশি হতে পারে কি? পরম প্রতিসরাঙ্কের মান, পরম প্রতিসরাঙ্কের মান 1-এর থেকে বেশি হতে পারে কি? তাহলে কি হবে স্যার? অবশ্যই 1-এর থেকে বেশি হবে কি না দেখা যাক। যদি অবশ্যই হয়, হবে, তাহলে মিউ ইকুয়াল টু কী হবে? মিউ ইকুয়াল টু হচ্ছে c/v। আমরা জানি তো আলোর বেগ অনেকটা বেশি, তাই না? তার মানে এখানে মিউ কী হবে? অলওয়েজ গ্রেটার দেন 1। মিউ কী হবে? অলওয়েজ গ্রেটার দেন 1 হয়ে যাবে। এটা প্রমাণ করলাম। ওকে, আমরা নেক্সট ভিডিওতে কী করব? এরপরে বাকি যেটা রয়েছে আলোর প্রতিসরণ সংক্রান্ত আরও কিছু ঘটনা আমরা এর পরপর অ্যাড করবো। কন্টিনিউ তোমরা ভিডিওটা লক্ষ্য করবে, আমরা পরপর ভিডিওটা দিতে থাকবো। ওকে, প্রত্যেকে ভালো থাকবে। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আমরা যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। ওকে, সুন্দর করে পড়াশোনা করো প্রত্যেকে। হ্যাঁ।